আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের জীবনের প্রবহমানতা এবং কন্টিনিউটি অফ লাইফ এই চ্যাপ্টারটা আমরা রিভিশন করছিলাম। তো গত ক্লাসে আমরা ডিএনএ কি, ক্রোমোজোম কি এবং জিন কোথায় অবস্থান করে এবং ক্রোমাটিন জালিকা এগুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। সেটা হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। দেখো, এই ক্রোমোজোম বিভিন্ন রকম হতে পারে। তো দেহ গঠন, আমাদের দেহের যে বাহ্যিক গঠন এবং আমাদের যে লিঙ্গ বা সেক্স, মেল না ফিমেল, এই দুই ধরনের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে দেহ ক্রোমোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে দেহ ক্রোমোজোম বা কি বলতে পারি, দেহ ক্রোমোজোমের আরেকটি নাম আছে, সেটাকে বলা হচ্ছে অটোজোম। অটোজোম। আরেকটি হলো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোমও বলা যেতে পারে বা অ্যালোজোম। তো দেহ ক্রোমোজোম বা অটোজোম জিনিসটা কি না, দেখো যারা যৌন জননে সক্ষম, অর্থাৎ যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী দেহকোষে যে ক্রোমোজোমগুলি যৌন বৈশিষ্ট্য ছাড়া বাকি দেহের যে অন্যান্য বৈশিষ্ট্য, যৌন বৈশিষ্ট্য ছাড়া বাকি যে বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে বা বহন করে তাদেরকে দেহ ক্রোমোজোম বা অটোজোম বলে। মানব দেহে টোটাল কয়টি ক্রোমোজোম আছে? 46টি ক্রোমোজোম। আমাদের ক্রোমোজোম সংখ্যা 46টি এবং এটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ধ্রুবক, অর্থাৎ এই ক্রোমোজোম সংখ্যাটি প্রত্যেকের ক্ষেত্রে নির্দিষ্ট। তো এদের মধ্যে এই যে দেহ ক্রোমোজোম, এর সংখ্যা হচ্ছে কয়টি না 44টি। ঠিক আছে, তাহলে দেহ ক্রোমোজোম কাকে বলে? যে সমস্ত ক্রোমোজোমগুলো যৌন জননে সক্ষম প্রাণীদের পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে যৌন বৈশিষ্ট্য ছাড়া বাকি দেহের অন্যান্য যে বৈশিষ্ট্য, ধরো তোমার চুলের রং, স্কিনের কালার, তোমার আইবলের কালার, এই সমস্ত যে ক্রোমোজোমগুলো দেহের বৈশিষ্ট্য নির্ধারণের জন্য দায়ী, তাদেরকে দেহ ক্রোমোজোম বা অটোজোম বলছি। ঠিক উল্টোভাবে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম কি? যে ক্রোমোজোম কোনোটি প্রজাতির পুরুষ এবং স্ত্রী না, অটোজোম বাদে যে ক্রোমোজোমগুলো কি করে না পুরুষ এবং স্ত্রী দেহের ভিন্ন ভিন্ন সংখ্যায় উপস্থিত থেকে জীবের লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে, তাদেরকে সেক্স ক্রোমোজোম বলছি। অর্থাৎ অটোজোম বাদে যে ক্রোমোজোমগুলি পুরুষ এবং স্ত্রীর লিঙ্গ নির্ধারণে সাহায্য করে বা লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য বহন করে, তাদেরকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তাহলে এর সংখ্যা দেখো 44টি হয়েছে, আর কয়টি পড়ে রয়েছে? তাহলে এর সংখ্যা হচ্ছে 2টি, তাই না? তো এই সেক্স ক্রোমোজোমের সংখ্যা
পুরুষের ক্ষেত্রে XY এবং মহিলাদের ক্ষেত্রে XX। এটা তোমরা অলরেডি জেনে গেছো। অর্থাৎ পুরুষের দেহে যে সেক্স ক্রোমোজোম সেটা দেখো XY প্রকৃতির এবং স্ত্রী দেহে XX। অর্থাৎ পুরুষরা যদি গ্যামেট তৈরি করে এখান থেকে, তাহলে দেখো দুটো আলাদা আলাদা গ্যামেট পাওয়া যাবে। একটা হচ্ছে X প্রকৃতির অথবা Y প্রকৃতির গ্যামেট, তাই না? পুরুষরা দুরকম গ্যামেট উৎপাদন করতে সক্ষম, একটা হচ্ছে X আর একটা হচ্ছে Y। কিন্তু স্ত্রী লোকেরা একই ধরনের গ্যামেট তৈরি করতে সক্ষম। অর্থাৎ কি না, X টাইপের গ্যামেট তৈরি করবে, যাই করবে X টাইপের গ্যামেট তৈরি করবে। তো তাই স্ত্রী গ্যামেটের প্রকৃতিতে একই রকম হওয়ার জন্য এদেরকে বলা হয় কি, হোমোগ্যামেট। কি বলা হয়? হোমোগ্যামেট। আর পুরুষের ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন গ্যামেট তৈরি করতে সক্ষম বলে এদেরকে পুং গ্যামেটকে বলা হচ্ছে হেটেরোগ্যামেট। তাহলে হোমোগ্যামেট হেটেরোগ্যামেট ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, যে যে সমস্ত সেক্স ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে দুই ধরনের গ্যামেট তৈরি করতে সক্ষম তাদের হেটেরোগ্যামেট, স্ত্রীদের ক্ষেত্রে একই ধরনের গ্যামেট তৈরি করতে সক্ষম বলে এদেরকে হোমোগ্যামেট বলা হয়। ঠিক আছে, বেশ। এবার দেখো তোমাদের পরীক্ষায় অটোজোম এবং অ্যালোজোমের মধ্যে পার্থক্য আসতে পারে। অর্থাৎ সেক্স ক্রোমোজোম এবং দেহ ক্রোমোজোমের মধ্যে পার্থক্য। তাহলে তুমি পার্থক্য বললে কি বলবে না, প্রথম দেখো পুরুষ এবং স্ত্রী দেহকোষে অটোজোম কিন্তু সমান সমান সংখ্যায় থাকে, আর পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম ভিন্ন ভিন্ন সংখ্যায় থাকে, তাই না? আর কি বলবে না, প্রধানত দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে দেহ ক্রোমোজোম, আর এটা প্রধানত লিঙ্গ নির্ধারণে সহায়তা করে। এদের সংখ্যা 44টি হয়। এদের সংখ্যা সাধারণত এক জোড়া বা দুটি হয়, তাই না? আর একই প্রজাতির লিঙ্গভেদে অটোজোমের সংখ্যার কোনো তারতম্য হয় না, 44টিই থাকে একই প্রজাতির ক্ষেত্রে, যেমন মানুষের ক্ষেত্রে। এদের কি হয়, একই প্রজাতির লিঙ্গভেদে সেক্স ক্রোমোজোমের সংখ্যার তারতম্য হয়। যেমন পুরুষের ক্ষেত্রে XY এবং স্ত্রী দেহকোষে XX প্রকৃতির ক্রোমোজোম থাকে। তাহলে আমরা ক্রোমোজোমের যে প্রকারভেদ সেখানে দেখলাম দু রকমের ভাগ দেখছি, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অ্যালোজোম। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ক্রোমোজোমের যে সংখ্যা, সেই সংখ্যাগুলো কীরকম, সংখ্যার ভেদে ক্রোমোজোম কীরকম হয়। প্রথমে আমি বললাম যে ক্রোমোজোম সংখ্যাটি ধ্রুবক থাকে। কাদের ক্ষেত্রে না, প্রজাতি ভেদে, বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন। যেমন মানুষের ক্ষেত্রে বললাম এটা 46টি হয় বা 23 জোড়া, যা বলবে। তো এই ক্রোমোজোমগুলো তাদের সংখ্যা অনুসারে বিভিন্ন রকম হয় বললাম। উচ্চ শ্রেণীর উদ্ভিদীয় প্রাণীর দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড সংখ্যা বলে। উদ্ভিদ ও প্রাণীর দেহকোষের যে ক্রোমোজোম সংখ্যা, দেহকোষের ক্রোমোজোম কীরকম থাকে, ডিপ্লয়েড সেটে থাকে। অর্থাৎ 2n, এটা মনে রাখবে। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ব্যাপারটা কি, ডিপ্লয়েড সেটে থাকে। ক্রোমোজোম যখন একক সেটে থাকে তখন তাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড সেট। যখন ক্রোমোজোম
ডিপ্লয়েড সেটে থাকছে তখন তাকে কি বলছি, তখন তাকে 2n বলছি। আর যখন হ্যাপ্লয়েড সেটে থাকছে, অর্থাৎ না একক সেটে থাকছে, যখন একক সেটে থাকে তখন তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে n। এবার একক সেট আর ডিপ্লয়েড সেট ব্যাপারটা, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সেট ব্যাপারটা কি বলি। আমরা বললাম যে মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 44টি, তাই তো। তো মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 44টি, অর্থাৎ আর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা বললাম 2টি। কিন্তু ক্রোমোজোম যখন একক সেটে থাকছে, গ্যামেটের মধ্যে থাকছে, তখন তাদেরকে হ্যাপ্লয়েড বলা হচ্ছে। একক সেটে কোথায় থাকে? শুধুমাত্র গ্যামেটে, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট যেগুলো উৎপন্ন হয় সেই মানে এক্স ওয়াই, এগুলো গ্যামেটের মধ্যে যখন থাকছে তখন হ্যাপ্লয়েড সেট বলছি, অর্থাৎ n বলা হচ্ছে। যেমন মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23, মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা 23 ইকুয়াল টু n, মানে জনন কোষ হ্যাপ্লয়েড সেটে থাকে। তাহলে হ্যাপ্লয়েড সেটে কে থাকে? জনন কোষ। জনন কোষ হ্যাপ্লয়েড সেটে থাকে মানে n ইকুয়াল টু 23। এবার দেখুন, অন্যদিকে ক্রোমোজোম সংখ্যা যখন 2টি হ্যাপ্লয়েড সেটে থাকে, 2টি হ্যাপ্লয়েড সেট মানে ডিপ্লয়েড সেট, যখন 2টি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে বলা হচ্ছে ডিপ্লয়েড সেট। যেমন মানুষের দেহকোষের ক্রোমোজোম, মানুষের দেহকোষের ক্রোমোজোম ডিপ্লয়েড সেট থাকে। অর্থাৎ এখানে তাহলে 23 ইকুয়াল টু n হলে 23-এর ডবল হবে, মানে কত? 46, 46 ইকুয়াল টু 2n। বোঝা গেল? তাহলে হ্যাপ্লয়েড সেট আর ডিপ্লয়েড সেট ব্যাপারটা কি বোঝা গেছে? যখন ক্রোমোজোম একক সেটে থাকে তখন তাকে হ্যাপ্লয়েড সেট বলবো, অর্থাৎ জনন কোষ হ্যাপ্লয়েড সেটে থাকে, সেখানে n ইকুয়াল টু 23 বলবো। আর আমাদের দেহকোষের ক্রোমোজোমগুলো ডিপ্লয়েড সেটে থাকে, অর্থাৎ 2n ইকুয়াল টু 46 ধরবো। তো এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ব্যাপারটা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসতে হবে ক্রোমোজোমের আকার। ক্রোমোজোম বিভিন্ন আকারের হয়। সাধারণত কোষ বিভাজনের বিভিন্ন দশায় ক্রোমোজোমের আকার বিভিন্ন হয় এবং সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের আকার বিভিন্ন হয়, ভি, এল, টি, আই, জে এই ধরনের হয়। এগুলো আমরা আস্তে আস্তে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের আকার সম্পর্কে জানব। দেখো, এই ক্রোমোজোম কিন্তু অনেক সময় ট্রিপ্লয়েড সেটেও থাকতে পারে। একটু বলে দিই কখন ট্রিপ্লয়েড সেটে থাকে, এগুলো একটু মুছি। তাহলে ক্রোমোজোম কোন কোন সেটে থাকতে পারে? হ্যাপ্লয়েড সেটে থাকতে পারে, ডিপ্লয়েড সেটে থাকতে পারে, আর একটা সেট থাকতে পারে, সেটার নাম হচ্ছে ট্রিপ্লয়েড সেট। পরীক্ষায় প্রশ্ন আসে ট্রিপ্লয়েড সেট। ট্রিপ্লয়েড সেটে কখন থাকে না, শস্য নিউক্লিয়াস, অর্থাৎ ধান, গম, এই যে দানা শস্য, এদের ক্ষেত্রে, যেহেতু এই ক্লাসটা আমরা রিভিশন ক্লাস করছি, তোমরা আগেই পড়েছো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়াতে গিয়ে আমি বলেছি সেখানে কি হয় না, ভ্রূণস্থলীর ভেতরে যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি থাকে সেখানে একটি পুং গ্যামেট তাকে নিষিক্ত করে ট্রিপ্লয়েড সেট তৈরি করে দেয় শস্য নিউক্লিয়াসের ক্ষেত্রে, যখন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন হয়। অর্থাৎ কি হয় না, এটা 3n সেটে থাকে, ট্রিপ্লয়েড সেটে থাকে।
কোথায় না শস্য নিউক্লিয়াস। বিভিন্ন যে দানা শস্য আছে তাদের যে শস্য নিউক্লিয়াস সেগুলো ট্রিপ্লয়েড সেটে থাকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হ্যাপ্লয়েড সেটে কোন ক্রোমোজোম, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে থাকে কি গ্যামেট বা জননকোষ বলবে, হ্যাপ্লয়েড সেটে থাকে। দেহকোষের ক্রোমোজোম কি সেটে থাকে, ডিপ্লয়েড সেটে থাকে। হ্যাপ্লয়েড সেট n = কত 23, ডিপ্লয়েড সেট অর্থাৎ 2n = 46, তাহলে ট্রিপ্লয়েড। তাহলে এবার তোমাদের এখান থেকে ছোট ছোট অঙ্ক টাইপের আসতে পারে, যেমন ধরো বললো কোন একটি উদ্ভিদের বললো পাতার ক্রোমোজোম সংখ্যা বললো 18, ঠিক আছে, পাতার ক্রোমোজোম সংখ্যা 18, তাহলে তার ফুলের ক্রোমোজোম সংখ্যা কত হবে? ফুল মানে কি, এটা জনন কোষ, তাই তো, তাহলে এর ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড সেটে থাকবে, তাহলে কত হবে? এটা তার মানে 2n, এটা হবে n, n = 18/2 হবে, অর্থাৎ 9 হবে। ঠিক একইভাবে বললো একটি উদ্ভিদের পাতার ক্রোমোজোম সংখ্যা 2n হলে তার শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 3n = কত? n = এখানে আমরা বার করেছি n, তাহলে 3n = 3 × 9 মানে 27, ঠিক আছে। এরকম ছোট ছোট তোমাদেরকে ম্যাথ দিতে পারে এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সেট অনুসারে। তাহলে আমাদেরকে জানতে হবে যতগুলো জনন কোষ আছে সেগুলো সব হ্যাপ্লয়েড, আর বাকি যে দেহকোষ রয়েছে সেগুলো ডিপ্লয়েড, আর বাকি যত শস্য নিউক্লিয়াস আছে সেগুলো সব ট্রিপ্লয়েড সেটে আছে। এবার দেখো আমরা ক্রোমোজোমের আরেকটি প্রকারভেদ করব, সেটা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কি কি প্রকারের হতে পারে সেগুলো আমরা একটু জানব। দেখো প্রতিটা ক্রোমোজোম একটি সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, তাই না, এরকম একটা সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারের সাথে ক্রোমোজোমটা যুক্ত থাকে। তাহলে এই সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী, অবস্থান অনুযায়ী ক্রোমোজোম আবার বিভিন্ন রকমের হতে পারে। এটা সাধারণত আমরা কোষ বিভাজনের যে মেটাফেজ অ্যানাফেজ দশা, সেই অ্যানাফেজ দশাতে আমরা এই বিভিন্ন রকমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে বিভিন্ন আকৃতির দেখতে পাবো। তাহলে ক্রোমোজোমের প্রকারভেদ আরেক ধরনের হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। কীরকম দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা 4টে ভাগে ভাগ করব। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলবো? যে ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারটা একেবারে মিডিলে অবস্থান করে, যার কারণে ক্রোমোজোমের দুটো বাহু প্রায় সমান, তো তাদেরকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কীরকম দেখতে হতে পারে, ধরো এটা একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের দুটো যে বাহু, সেই বাহু দুটো ধরো এই আর এই, তাহলে দেখো দুটো সমান আকৃতির হলো। এটা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের দুটো বাহু সমান, তো এই ধরনের সেন্ট্রোমিয়ারকে বলবো। তাহলে সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোম দুটিকে দুটি সমান ভাগে ভাগ করবে, বা সেন্ট্রোমিয়ার যখন মধ্যস্থলে অবস্থান করে, ক্রোমোজোমের বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, তখন এই ধরনের ক্রোমোজোমকে বলা হচ্ছে কি মেটাসেন্ট্রিক। এটা দেখো ইংরাজি ভি বা ইউ আকৃতির মতো দেখতে লাগছে, তাই না? তো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ইংরাজি ভি বা ইউ আকৃতির মতো দেখায়। 2 নম্বর হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক কাকে বলবো না, যখন সেন্ট্রোমিয়ার মধ্যস্থলের থেকে সামান্য দূরে অবস্থান করবে, অর্থাৎ মাঝখানের কাছাকাছি অঞ্চলে অবস্থান করবে, তখন ক্রোমোজোমের একটি বাহু অন্য একটি বাহুর চেয়ে সামান্য ছোট বড় হবে। এই ধরনের ক্রোমোজোমকে আমরা বলবো সাব মেটাসেন্ট্রিক
ক্রোমোজোম। মানে ধরো এখানে ক্রোমোজোমটা রয়েছে, তার মানে একটা বাহু এরকম আর একটা বাহু এরকম। তার মানে দেখো এটা মাঝের কিছু কিছু একদম মিডলে দুটোকে সমান ভাগে ভাগ করতে পারে না, মধ্যেখানের কাছাকাছি অঞ্চলে যখন অবস্থান করবে তখন তাকে আমরা বলবো কি না সাবমেটাসেন্ট্রিক। এই ধরনের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মধ্যস্থল থেকে সামান্য দূরে অবস্থান করায় ক্রোমোজোমের বাহু দুটো অসম আকৃতি অসম দৈর্ঘ্যের হয়, যেটা ছোট বড় হয়, তখন তাকে সাবমেটাসেন্ট্রিক বলবো। এটাও অ্যানাফেজ দশাতে দেখবো। এই ধরনের ক্রোমোজোমকে দেখো ইংরাজি এল আকৃতির মতো দেখতে লাগে, মনে রাখতে হবে কোন সাবমেটাসেন্ট্রিকে কীরকম লাগে, মেটাসেন্ট্রিকে কীরকম, কোন ইংরেজি অ্যালফাবেটের মতো দেখতে লাগে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আগে টেলোসেন্ট্রিকটা বলি, তাহলে অ্যাক্রোসেন্ট্রিকটা বুঝতে সুবিধা হয়। নেক্সট হচ্ছে টেলোসেন্ট্রিক। দেখো একটা ক্রোমোজোম টেলোমিয়ার কাকে বলবো, ক্রোমোজোমের গঠন আমি পরে পড়াবো। একদম মাথার মানে টেল পোর্শনটা, একদম শেষ পোর্শনটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। ক্রোমোজোমের একদম শেষ অংশটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। ধরো এই ক্রোমোজোমে এটা টেলোমিয়ার, এই ক্রোমোজোমে। তাহলে টেলোসেন্ট্রিক কখন বলবো, যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চলে অবস্থান করবে, অর্থাৎ ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করবে টেলোমিয়ার অঞ্চলে, তখন তাকে টেলোসেন্ট্রিক বলবো। টেলোসেন্ট্রিক মানে ধরো এটা সেন্ট্রোমিয়ার, এইটা হচ্ছে ক্রোমোজোমটা, মানে ক্রোমোজোমটা একদম নিচে অবস্থান করছে মাথায়। তাহলে এটা হচ্ছে কীরকম দেখতে লাগছে দেখো, ইংরাজি কীরকম মানে আয় আকৃতির মতো লাগছে, তাই না? তো এটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। এবার হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। 4 নম্বর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক কখন বলবো, যখন টেলোমিয়ারের কাছাকাছি অঞ্চলে সেন্ট্রোমিয়ারের প্রায় এক প্রান্তের কিছু আগে পিছু করে যখন অবস্থান করবে, তখন একটি বাহু খুব ছোট এবং একটি বাহু খুব লম্বা হবে। এই ধরনের ক্রোমোজোমকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। টেলোমিয়ারের এটা যেমন সাবমেটাসেন্ট্রিক, যেমন মেটাসেন্ট্রিক অর্থাৎ মধ্যখানের কাছাকাছি অঞ্চলে, অ্যাক্রোসেন্ট্রিকটা একটি টেলোমিয়ারের কাছাকাছি অঞ্চলে, মানে একদম টেলোমিয়ারে হবে না। ধরো এটা ক্রোমোজোমটা, এখানে সেন্ট্রোমিয়ার, তার ওপরে অংশ কিছুটা বাকি রয়েছে। এই ধরনের ক্রোমোজোমকে বলবো আমরা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমটা দেখো অনেকটা কীরকম দেখতে লাগছে না, যে আকৃতির মতো দেখতে লাগছে। এটা একটু যদি আমি ঘুরিয়ে দিই তাহলে দেখো এটা যে আকৃতির মতোই দেখতে লাগবে, তাই না? তো এই ধরনের ক্রোমোজোমকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে দেখো আমরা ক্রোমোজোমের বিভিন্ন রকম প্রকারভেদ পেলাম। কি কি প্রকারভেদ পেলাম না, ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ এবং দৈহিক বৈশিষ্ট্য অনুসারে 2 প্রকার পেয়েছি। একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোজোম, এটা এক ধরনের ভাগ হলো। আর কি পেয়েছি, কোন সেটে থাকছে তার উপর এক ধরনের ভাগ, একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম, ওটা এইগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোমের প্রকৃতি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোমটা হ্যাপ্লয়েড সেটে রয়েছে না ডিপ্লয়েড সেটে। হ্যাপ্লয়েড সেট মানে হচ্ছে এন সেটে থাকবে, ডিপ্লয়েড সেট মানে 2n সেটে রাখবে, আর ট্রিপ্লয়েড সেট মানে হচ্ছে 3n অবস্থায় রইবে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন তোমাদের আসবে। আর একটা ক্রোমোজোমের প্রকারভেদ আসে, সেটা হচ্ছে কি অনুসারে না সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। সেন্ট্রোমিয়ারটা কি জিনিস না, ক্রোমোজোম যে অংশের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোম একটা গোল মতো এরকম অংশের সাথে যুক্ত থাকে, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, যেমন মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এবং অ্যাক্রোসেন্ট্রিক। এবং এগুলো আমরা কোথায় দেখব না, কোষ বিভাজনের অ্যানাফেজ দশাতে এই ধরনের ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাবো, এবং তাদের ইংরাজি বিভিন্ন অ্যালফাবেটের মতো দেখতে লাগে। তো এটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ লেখ্য যদি আসে, তখন তোমাদেরকে উইথ ফিগার অর্থাৎ ছবি এঁকে এবং কোন অ্যালফাবেটের মতো লাগছে সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। তাহলে আজকে আমরা এটুকুই থাক। নেক্সট দিন আমরা ক্রোমোজোমের গঠন
মানে একটা ক্রোমোজোমের স্ট্রাকচার কীরকম হয় সেটা সম্পর্কে জানবো।